শুরু করি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করতে হয়। নরমালি আমরা সংখ্যার গসাগু নির্ণয় করতে জানি, তাই না? এখন আমরা যে পদ্ধতিটা জানি স্বাভাবিকভাবে সাধারণ উৎপাদক বের করা, সেই পদ্ধতিটা এখানে কাজে নাও খাটতে পারে। তাহলে আমরা কোন পদ্ধতিতে করব সেটা দেখব। আচ্ছা, যেমন আমরা যদি লিখি 8 কে আমরা ভাঙতে পারি কত? 2 গুণ 2 গুণ 2। আর যদি লিখি 6 কে আমরা লিখতে পারি 2 গুণ 3। তাহলে এখানে লসাগু সমান সমান কত হবে? এলসিএম সমান সমান 2 গুণ 3, অর্থাৎ এখানে লসাগু হবে 24। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তার মানে যদি আমরা লসাগু নির্ণয় করতে চাই, লসাগু নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে এই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। কিন্তু এই লসাগু নির্ণয় করার আরো একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে, যদি আমরা দুইটা সংখ্যার গসাগু জানি, তাহলে যেমন একটা সংখ্যা যদি হয় a আর আরেকটা সংখ্যা যদি হয় b, তাহলে a গুণ b ডিভাইডেড বাই GCD। অর্থাৎ আমরা বের করতে পারি কোন পদ্ধতিতে? আমরা আরেকটা পদ্ধতি বের করতে পারি। একটা সংখ্যা যদি আমরা নেই a আর একটা সংখ্যা যদি নেই b, তাহলে এটার যদি আমরা গসাগুটা বের করতে পারি, সেখান থেকে আমরা লসাগুটা নির্ণয় করতে পারবো। গসাগু বের করার জন্য আমরা গত ক্লাসে একটা সিস্টেম দেখেছিলাম যে সেই পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করতে পারি। তাহলে সেই গসাগু নির্ণয়টা আমরা আজকে আবার দেখবো, সমস্যা নেই। গসাগুর সাথে যদি আমরা এভাবে করি, তাহলে a গুণ b, a b গুণ করার পর এটাকে যদি আমরা গসাগু দ্বারা ভাগ করি, GCD অর্থাৎ গসাগু দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা পাবো LCM। LCM মানে হচ্ছে লার্জেস্ট কমন মাল্টিপল। লার্জেস্ট কমন মাল্টিপল মানে যেটাকে আমরা বলি লসাগু। তাহলে গতদিন আমরা দেখেছিলাম গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। গসাগুতে আমরা বলতাম GCD এর পূর্ণরূপ কি ছিল? কে বলতে পারে? গ্রেটেস্ট কমন ডিভিশন, গ্রেটেস্ট কমন ডিভাইজার, অথবা বলা হয় HCF। এই গসাগুর আরেকটা নাম হচ্ছে HCF। HCF কে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এরপরে আমরা আজকে শিখবো LCM। LCM মানে হচ্ছে লার্জেস্ট কমন মাল্টিপল। লার্জেস্ট কমন মাল্টিপল অর্থাৎ যেই সংখ্যাটাকে, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে সব সংখ্যাটাকে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা গতদিন যে বিষয়টা শিখেছিলাম সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আবারও একটু আলোচনা করি। সেই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? দুইটা সংখ্যা ইনপুট করতে হয়, তাই না? এখানে আমরা আবার একটু দেখি গতদিন যেটা গসাগুটা যেভাবে বের করেছিলাম সেই পদ্ধতিটা দেখি। আমরা যদি দুইটা সংখ্যা নেই, একটা হচ্ছে a আর একটা হচ্ছে দেখা যাচ্ছে না, একটাকে নিলাম a, একটাকে নিলাম b। এখন এই দুইটা সংখ্যা, অথবা যদি আমরা ডিরেক্টলি দুইটা সংখ্যা নেই, একটা নিলাম 25 আর একটা সংখ্যা নিলাম 7। এই দুইটা সংখ্যা থেকে যদি আমরা গসাগু নির্ণয় করতে যাই, তাহলে পদ্ধতিটা অনুসরণ করতে হবে কি? আমাদের সর্বপ্রথম আমাদের কি করতে হবে? 7 দ্বারা 25 কে ভাগ দিতে হবে। আচ্ছা, 7 দ্বারা যদি 25 কে ভাগ দেই, কয়বার যায়? 3 বার। 3 সাথে 3
3 সাথে 21 আমার হাতে থাকে কোনো কিছু হইল 3 বার যায় 21 আমার হাতে থাকে এখানে 4 আচ্ছা এরপরে কি করতে হবে আমাদের এই 4 দ্বারা কতকে ভাগ দিতে হবে 7 কে আচ্ছা এই 7 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি একবার যায় একবার গেলে 4 কে 4 থাকে কত 3 3 এই 3 দ্বারা আবার কি করতে হবে 4 কে ভাগ দিতে হবে 4 কে যদি ভাগ দেই তাহলে একবার যায় এখানে থাকে 3 এটারে নামাইলে থাকবে 1 এই 1 দ্বারা আবার 3 কে ভাগ তাহলে আসবে আমার হাতে 3 বারই যায় এখানে যদি আমরা ভাগ দেই তাহলে কয়বার যায় 3 বার 3 বার গেলে 3 অক্ষে 3 তখন আমার ভাগশেষ হয় 0 যখন ভাগশেষ 0 হবে তখন আমাদের কাজ শেষ এখানে গসাগু কত তাহলে 1 এখানে গসাগু হচ্ছে আমাদের কত 1 জিসিডি সমান সমান হচ্ছে 1 অর্থাৎ সর্বশেষ আমরা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাটাকে বলা হয় জিসিডি এখন আমরা দেখি তাহলে এখানে যে আমরা নিয়েছিলাম 7 এই 7টাকে আমরা প্রথমে ধরছিলাম ধরো এল মানে লার্জ নাম্বার সরি 7টাকে আমরা এল ধরছি না এস 7টাকে আমরা ধরছি হচ্ছে এস সেটা কাজ করতেছে না কেন সেভেনটা ছিল এস এস সমান সমান আমরা ধরছিলাম 7 আর এল সমান সমান ধরছিলাম আমরা 25 প্রথম যখন ভাগ করা হয়ে গেছে তখন এই 25 এর আর কোনো কাজ নাই 25 এর যখন কাজ নাই তখন এই 7টা হয়ে গেছে কত এল আর এই যে ভাগশেষ আমরা 4 পেয়েছিলাম এই 4টা হয়ে গেছে এস এরপর দ্বিতীয়বার যখন আমরা ভাগ করছি তখন আমরা পাইছি আবার কত 3 তখন এই 3টা হয়ে গেছে মানে আগের যে এস ছিল 4 এটা হয়ে গেছে এল আর এস মানে হচ্ছে তখন নিচের সংখ্যাটা এস মানে হচ্ছে 3 তখন এস এর মানটা হয়ে যাবে কত এস সমান সমান 3 আচ্ছা এই পদ্ধতিতে হচ্ছে যায় যতক্ষণ পর্যন্ত না এই রিমাইন্ডার এই সবশেষ যেটা ভাগ থাকে এই ভাগ শেষটার মানে হচ্ছে আর রিমাইন্ডারের মান যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলতে থাকবে তো আমরা গতদিন এটাই করেছিলাম হোয়াইল দিয়া কেমনে করে ডু দিয়া কেমনে করে ডু হোয়াইল দিয়া কেমনে করে আমরা সেটা দেখেছিলাম না আজকে আমরা সেম কাজগুলো দেখব তবে আজকে আমরা একটু ডু হোয়াইল এর মাধ্যমে দেখার চেষ্টা করব যে ডু হোয়াইল এর মাধ্যমে এই প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে প্রোগ্রাম স্টার্টের পরে আমাদের কি করতে হবে ইনপুট করতে হবে কি ইনপুট করব দুইটা সংখ্যা আমরা ইনপুট করব আচ্ছা দেখি গতদিন তো ক্লাস করছো তোমরা বা না করলেও দেখি তোমরা একটু বলো আমি সেই অনুসারে লিখি আচ্ছা প্রোগ্রাম স্টার্ট করলাম স্টার্ট করার পরে দুইটা সংখ্যা ইনপুট করব ইনপুট করার জন্য এই চিহ্নটা নিতে হয়
তাহলে এই সংখ্যাটা যখন আমরা নিলাম এখানে আমরা কি লিখব? ইনপুট এ বি। আচ্ছা, দুইটা সংখ্যাকে আমরা ইনপুট করলাম। ইনপুট করার পর কোনটা বড় কোনটা ছোট আমরা জানি না, এ বড় বি ছোট এমন কোনো কথা হবে তা আমরা জানি না। এই জন্য আমরা এখানে একটা কন্ডিশন দিব। কন্ডিশন দিয়ে আমরা জানার চেষ্টা করব যে কোনটা আসলে বড় আর কোনটা ছোট। সেই কন্ডিশন কিভাবে দেয় মনে আছে তো? এই যে ইয়েস নো চিহ্ন, এই চিহ্নের মাধ্যমে আমরা এখানে কন্ডিশন দিব। আচ্ছা, এখানে আমরা লিখবো a greater than b। যদি ইয়েস হয় তাহলে একটা রেজাল্ট আসবে, আর যদি নো হয় তাহলে আরেকটা রেজাল্ট আসবে। এটা যদি ইয়েস হয় তাহলে বড় কোনটা? এ বড়। তার মানে আমরা এইটা ইয়েস হইলে আমরা একটা নিতে পারি হচ্ছে এখানে নেই যে এটা যাবে বড়র মধ্যে আর বিটা যাবে ছোটর মধ্যে। a ইকুয়াল a আর দিলাম হচ্ছে s ইকুয়াল b। আচ্ছা, এই শর্তটা যদি না মানে তাহলে কি হবে? তাহলে উল্টে যাবে, তখন এটা জাস্ট উল্টায়া যাবে। হ্যাঁ, বিপরীত হয়ে যাবে। তো আমরা এটাকে বিপরীত করি। L equal to B আর S equal to A। এটা হয়ে যাবে L equal to B আর S equal to হবে A। থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে নিলাম। এখন এই দুইটা তো আলাদা আলাদা রাখা যাবে না, দুইটাকে একটা জায়গায় নিয়ে কানেক্ট করতে হবে না? কানেক্ট করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে এটাকে কানেক্ট করব। কানেক্ট করার জন্য এই জিনিসগুলো নেই, একটু সময় লাগে লিখতে। টাচ পেন আছে, টাচ পেন দিয়ে এত ভালো লেখা যাচ্ছে না, এই জন্য আবার এটাই আমার ব্যবহার করা লাগতেছে। স্যার, পরীক্ষার খাতায় এমনি যখন লিখবো তখন কি কলম দিয়ে লিখবো না পেন্সিল? যে কোনো আঁকা আঁকি পেন্সিল দিয়ে করাই বেটার। এই জন্য এগুলা পেন্সিল দিয়ে আঁকবা। পেন্সিল দিয়ে করার পরে যদি ভুল হয় তাহলে তো কেটে দিয়ে মুছে আবার করার সুযোগ আছে। কলম দিয়ে করলে তো সেটা পারবা না, এই জন্য এটা পেন্সিল দিয়েই করবা। আচ্ছা, এই নিলাম। এইখান থেকে পেন্সিল দিয়ে লিখবো। হ্যাঁ, এই যে লেখাগুলো তুমি কলম দিয়ে লিখবা, বাট এই যে ঘরগুলো শুধু পেন্সিল দিয়ে আঁকবা। ড্রয়িংটা পেন্সিল দিয়ে করব নাকি? হ্যাঁ, ড্রয়িংটা করবা পেন্সিল দিয়ে, তারপরে ভেতরের যে লেখাগুলো সেগুলো লিখবা কলম দিয়ে। আচ্ছা, এখন দেখো এইখানে আসার পর এখন আমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে। প্রসেসিংটা কি? প্রথমে আমাদের রিমাইন্ডার বের করতে হবে। আচ্ছা, রিমাইন্ডার হিসেবে আমরা আর নিব। আর দিয়ে তারপর রিমাইন্ডারের মান যদি 0 হয় তাহলে আমাদের কাজ হয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ আমাদের কাজ করতে হবে। তাহলে আর সমান সমান আমরা নিলাম L মডিউলাস S। এই মডিউলাসের মানে তো বুঝি আমরা নাকি? হ্যাঁ, ভাগশেষ। মডিউলাস মানে হচ্ছে ভাগশেষ। যদি এইটা আমরা নেওয়া হয়ে যায়, এখন এখানে আমরা একটা কন্ডিশন দেখব যে এই মডিউলাসের মান 0 হয়েছে কিনা। যদি মডিউলাসের মান 0 হয়ে যায় তাহলে আমাদের কাজ হয়ে গেছে। আর ইকুয়াল 0 যদি এটা হয় তাহলে আমাদের কাজ কমপ্লিট। আর যদি না হয়, আচ্ছা আমরা এটাকে ধইরা নিলাম এটা ইয়েস। যদি এটা ইয়েস হয় তাহলে আমাদের কি হবে? মানটা প্রিন্ট হয়ে যাবে। মানটা প্রিন্ট হয়ে যাবে। কোন মানটা প্রিন্ট হবে? বড় মানটা না ছোট মানটা? জিসিডি অথবা এলসিএম, আমরা যেটাই বের করি আমরা সেটাই করতে পারবো। প্রসেসিং এ যাই আমরা সেটা করতে পারবো, সমস্যা নাই। এখন আমরা আগে জিসিডিটা দেখবো না, আমরা এলসিএম দেখবো আগে। তাহলে আমাদের এইটা যদি হয় তাহলে দুইটা প্রসেসিং হবে, একটা প্রসেসিং হবে আর একটা হচ্ছে আউটপুট হবে। আচ্ছা, একটা হবে প্রসেসিং আর একটা হবে আউটপুট। এইটা যদি হয়, আচ্ছা আমরা প্রসেসিংটা দেই। প্রসেসিং এ বলছিলাম এলসিএম এর মান কি হয়? সংখ্যা দুইটার গুণফল ভাগ
জিসিডি, তাহলে আমরা এলসিএম সমান সমান লিখতে পারি a ইনটু বি স্ল্যাশ এল জিসিডি নাকি? আচ্ছা, তার মানে আমার এলসিএম বের হয়ে গেছে। এলসিএম বের হওয়ার পর এখন এটাকে আমরা প্রিন্ট করে দেব। প্রিন্ট এলসিএম, এলসিএম এর মান প্রিন্ট করলে এখানে শেষ। এখন জিসিডি আমরা কোথায় পাইলাম সেটা তো আমার বের করতে হবে। আচ্ছা, প্রসেসিং চাইলে আমরা এখানে আরো একটা দিতে পারি। আমরা তিনটা আমরা এখানে তিনটা দিতে পারি, আরেকটা দেই, সমস্যা তো নাই। জিসিডি মানে কি ছোট সংখ্যাটা না বড় সংখ্যাটা? জিসিডি সমান সমান এস, অর্থাৎ এস এর মানটা জিসিডি হয়ে যাবে। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? এলসিএম মানে কি বড়টা? এলসিএম মানে লসাগু, আর লসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে কি সংখ্যা দুইটার গুণফল ভাগ গসাগু। সংখ্যা দুইটাকে যদি আমি গুণ করি তারপর গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা লসাগু পেয়ে যাব। এটা হচ্ছে এন্ড। আচ্ছা, এইটা তো ইয়েস এর কাজটা করলাম আমরা, এখন নো এর কাজটা একটু করে দেখা উচিত না? কারণ আমার ইয়েস তো নাও হতে পারে। আচ্ছা, নো হইলে আমার কি করতে হবে? বড়টাকে ছোটর কাছে নিয়ে যেতে হবে, আর ছোটটাকে বড়র কাছে নিয়ে যেতে হবে, আর রিমাইন্ডারটাকে নিতে হবে কোথায়? রিমাইন্ডারকে নিতে হবে ছোটর কাছে। আচ্ছা, তাহলে সেই কাজগুলো আমরা একটু করি। ইয়েস, স্যার উপরে তো ইয়েস আর নো লেটার পর উপরেরটা লিখে নেই সেখানে, এইখানে দিলাম ইয়েস আর এখানে দিলাম হচ্ছে নো। আচ্ছা, এখন আমার প্রথম যেটা কাজ হচ্ছে বড় সংখ্যাটাকে ছোটর কাছে নিয়ে যাওয়া। যদি নো হয় অ্যান্সার, নো হইলে কাজ ছোট সংখ্যাটাকে বড়র কাছে নিয়ে যাওয়া। বারবার উল্টা বলি। আমরা এখানে করব এল সমান সমান এস সমান সমান আর। এতটুকু বুঝছি কিনা? আচ্ছা, এই কাজটা করার পরে আবার কি হবে? এই কাজটুকু করার পর সে প্রোগ্রাম আবার ঘুরে কার কাছে আসবে? আবার এই মডিউলের কাছে চলে আসবে না? অর্থাৎ আবার এসে সে ভাগ করে দেখবে যে তার শর্ত মেলে কিনা। যতক্ষণ পর্যন্ত এই শর্ত না মিলবে ততক্ষণ তার ভাগের কার্যক্রম চলতে থাকবে। বুঝছি কথাগুলো? এটা হচ্ছে আমাদের কি গেল, এটা ফ্লো চার্ট। আচ্ছা, এখন আবার বুঝি। আমরা দুইটা সংখ্যা ইনপুট করলাম, দুইটা সংখ্যা ইনপুট করার পরে এখান থেকে আমরা যখন ইনপুট করেছি, ইনপুটের পরে আমরা কোথায় গিয়েছি? আমরা প্রথমে একটা কন্ডিশন দিয়ে চেক করছি। দেখো এখানে আমরা দিয়েছি ইয়েস অথবা নো। এ যদি বড় হয় তাহলে এল এর মানটা যাবে কার কাছে? এর কাছে, আর এস এর মানে আর এস যাবে বি এর কাছে। যদি কন্ডিশন নো হয় তাহলে ঠিক তার উল্টা।
এরপরে এখানে এসে আমরা কানেক্ট করছি, এরপরে 8 সমান সমান রিমাইন্ডার সমান সমান বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা, মানে বড় সংখ্যাটাকে যদি আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, যেমন আমরা যদি দুইটা সংখ্যা নেই, একটা নিলাম 9 আর একটা নিলাম 16, তাহলে এই দুইটা সংখ্যার পর এখানে আমরা ভাগ করব, যেমন একবার যায় থাকে কত 7, তাইলে 9 নিচে থাকে হচ্ছে আমার 7। এই কাজটা করার পর অ্যানসার দেখো আমার আর মানে হচ্ছে রিমাইন্ডার 0 হয় নাই, আমার এখানে রিমাইন্ডার হয়েছে 7। রিমাইন্ডার যখন 7 হয়েছে তখন আমার এই ইএস এর দিকে যাবে না, তখন সে যাবে কোন দিকে, নো এর দিকে যাবে। আচ্ছা, এই নো এর কাছে আসার পরে সে কি করবে, এই মানটা চেঞ্জ করে দেবে। এল এর যে মানটা আমার এস যেটা ছিল আগে 9, সেই 9টা এখন হয়ে যাবে বড়, আর এই রিমাইন্ডার মানে আর যেটা পাইছি 7, এই 7টা হয়ে যাবে ছোট সংখ্যা। এটা করার পর সে আবার এখান থেকে ঘুরবে, ঘুরে ঠিক এইখানে এসে আবার এই ভাগটা করবে। আবার ভাগ করার পর এরকম যতক্ষণ পর্যন্ত আর এর মান 0 না হবে, অর্থাৎ ভাগশেষ যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ চলতে থাকবে। এরপরে যখনই ভাগশেষটা 0 হয়ে যাবে তখন সে এখানে আসবে। এখানে আসার পরে প্রথমে কি করবে, জিসিডি সমান সমান এস এটা বলে দিবে। এটা বলার পরে এলসিএম এর মানটা বের করবে। এখন এইখানে আমরা চাইলে, এই খেয়াল করো, এখানে আমরা চাইলে এই ধাপটা না কইরাও করতে পারি, এই ধাপটা না করলেও হবে। এই ধাপটা না কইরা আমরা এখানে লিখে দিতে পারি a ইনটু b ডিভাইডেড বাই s, তখন আর জিসিডি না লিখে এখানে আমাদের লিখতে হবে s। তুমি যেভাবে করো, যদি তুমি জিসিডি এর মান আলাদা বের করতে না চাও তাহলে ওইটাকে রাখবা s, আর যদি জিসিডি এর মান বের করতে চাও তাহলে ওইটাকে s রাখার কোনো দরকার নাই। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখন আমরা একটা কাজ করি, এই সেম জিনিসটার একটা প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করি। প্রোগ্রাম যদি আমরা করতে চাই তাহলে এগুলো সাজাইতে হবে। তখন আমাদের কয়টা চলক নিতে হবে কে বলতে পারো? চারটা। আচ্ছা, এ নিব, বি নিব, এল নিব, এস নিব। খেয়াল করো, এ বি এল এস আর এই কয়টা হইলো 5টা। এরপরে যদি আমরা জিসিডি আলাদা বের করতে চাই তাহলে জিসিডি নামে একটা নিতে হবে, এলসিএম এর জন্য একটা নিতে হবে, কারণ এলসিএম এখানে একটা চলক ধরে আমরা মান বের করছি না, তার মানে এলসিএম এর জন্য আমাদের একটা চলক নিতে হবে। তাহলে আমরা এই প্রোগ্রামটাকে যদি করি, আমরা দুই ভাবে দেখবো আজকে। আমরা এটা হোয়াইল এর মাধ্যমে দেখবো, তারপরে হচ্ছে আবার এটাকে গো টু স্টেটমেন্টের মাধ্যমে দেখবো, যে ইফ গো টু তোমার পরীক্ষায় অনেক সময় বলে দিবে ইফ গো টু এর মাধ্যমে করো। আচ্ছা, শুরুতে কি লিখতে হয়? ইনক্লুড stdio.h, আরো একটা দিয়ে দেয়, ইনক্লুড না দিলেও সমস্যা হয় না, new.h। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আমরা শুরু করলাম মেইন দ্বারা প্রোগ্রাম। মেইন প্রোগ্রাম শুরু করার পর সেকেন্ড ব্র্যাকেট, এটার মধ্যে আমরা মেইন প্রোগ্রাম ইন্টিজার কি কি নিয়েছি, a b l s r g c d l c m। আচ্ছা, আমরা এই কয়টা চলক নিলাম, নেওয়ার পরে আমরা ইনপুট করব কয়টা? দুইটা ইনপুট করব আমরা দুইটা সংখ্যা, তাহলে আমরা লিখি ইন্টার টু নাম্বার, দুইটা সংখ্যা ইনপুট করব। সংখ্যা দুইটা কি কি থাকবে স্ক্যানএফে, সেই সংখ্যা দুইটা আমরা বলে দেব। এগুলো আমরা আগের ক্লাসে আগে আলোচনা করেছি, তাই না? ইন্টিজার যেহেতু নিয়েছি, এটার ফরম্যাট স্পেসিফায়ার %d। আচ্ছা, আরো একটা নিতে হবে পার্সেন্টেজ, যে কয়টা হবে সব কয়টা নিতে হবে। প্রথম পার্সেন্টেজ দ্বারা কাকে নির্দেশ করতেছে? a কে। আর ইনপুট মানে হচ্ছে এন্ড চিহ্ন দিয়ে বুঝাই দিতে হয়, এর মানটা ইনপুট হবে, আবার এন্ড চিহ্ন দিয়ে বুঝাই দিলাম b এর মানটা ইনপুট হবে। আমাদের স্ক্যানের কাজ শেষ। এরপরে আমরা কি করেছিলাম দেখো, দুইটা সংখ্যার মধ্যে কন্ডিশন দিয়েছি যে ইএস হয় নাকি নো হয়। কন্ডিশন দিয়েছি কি ইএস হয় নাকি নো হয়। যদি ইএস হয় তাহলে কি হবে, আর যদি নো হয় তাহলে কি হবে? তাহলে আমরা এখানে কন্ডিশনে দিব ইফ a গ্রেটার দ্যান b। কন্ডিশনে কি সেমিকোলন দিতে হয় না, হয় না?
না। কন্ডিশনের ক্ষেত্রে কোনো সেমিকোলন চিহ্ন দেওয়ার দরকার হয় না। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এই কন্ডিশন মানে তাহলে এল সমান সমান এ, এস সমান সমান বি। আচ্ছা, এই কন্ডিশনটা যদি না মানে তাহলে এলস এর ক্ষেত্রে কি হবে? এল সমান সমান বি, এস সমান সমান এ, উল্টায়ে যাবে। এখন আসি আমরা ডু দিয়ে করব না হোয়াইল দিয়ে করব? ডু। যে কোনোটা দিয়ে করা যায়। আচ্ছা, এখানে আমরা হোয়াইল দিয়ে আগে দেখি। হোয়াইল লিখে লিখবো আর নট ইকুয়াল 0, অর্থাৎ আর এর মান যখন 0 হবে না তখন এই কন্ডিশনটা চলবে। আমরা সেটা লিখছি না ফ্লোচার্টের মধ্যে? তো সেটাই লিখছি যে আর এর মান 0 না হইলে এটা চলবে, লুপটা। আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখানে আমরা while এটা দেওয়ার পর এখানে আমরা কিন্তু কাজটা আগেও করে নিতে পারি। আর সমান সমান এল মডিউলাস এস, এটা আমরা এখানেও করতে পারি, আবার চাইলে সাব ফাংশনের ভিতরেও করতে পারি। এই যে সাব ফাংশনের ভিতরেও চাইলে করতে পারি, আমরা আগে ওটা করে নিতে পারি। এখন এন সমান সমান এস কে নিয়ে নেব, আর হচ্ছে এস সমান সমান আর কে নিয়ে নেব। নেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা প্রিন্ট করব কোনটার মান? প্রিন্ট না, সরি, জিসিডি। জিসিডি সমান সমান কোনটা? এস। জিসিডি সমান সমান এস। কিন্তু এস বললে এখন খেয়াল করো, আমরা যদি এই জায়গাটাতে এস বলি, এস বললে কিন্তু এই জায়গায় মূলত আর কে বোঝায়। এস বললে কাকে বোঝায়? এই যে দেখো আর। আর যদি আমরা যদি এল বলি তাহলে বোঝাবে কাকে? এস কে। যদি আমরা এল বলি তাহলে বোঝাবে এস কে, আর যদি এস বলি তাহলে বোঝাবে আর কে। তার মানে এখানে জিসিডি এর মানটা আমার বলতে হবে এস, সরি এল। আচ্ছা, জিসিডি সমান সমান এল। স্যার, আচ্ছা, জিসিডি কি হোয়াইল সাব ফাংশনের ভিতরে থাকবে না? বুঝিনি কথা। স্যার, জিসিডি এর যে মানটা ওটা কি হোয়াইল ভিতরে থাকবে না, হোয়াইলের বাইরে? এটা হোয়াইলের বাইরে থাকবে, এটা তো কন্ডিশনের অংশ না। আচ্ছা, এলসিএম। এলসিএম সমান সমান কি হবে? এলসিএম এর মানটা হবে a ইনটু বি। A into B gets ভাগ GCM। জিসিডি ভাগ হচ্ছে জিসিডি। এখন আমরা প্রিন্ট করব কোনটার মান? জিসিডি করব না এলসিএম করব? চাইলে আমরা দুইটাও করতে পারি। আচ্ছা, প্রিন্ট এফ চাইলে আমরা দুইটাও করতে পারি যদি দুইটা বলে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি জিসিডি অফ, জিসিডি লিখি শুধু সমান সমান দিয়া %d। এই জিসিডি এর মান কোনটা? সরাসরি জিসিডি আমরা এখানে বলতে পারি, যেহেতু জিসিডি নামে আমরা একটা চলক নিছি। এই চলকটা যদি না নিতাম তাইলে আমার এখানে এল বলা লাগতো। বুঝেছি কথা? যদি আমরা জিসিডি নামে আলাদা এটা না নিতাম তাহলে আমরা এখানে লিখতাম এল, এইখানেও জিসিডি এর জায়গায় লিখতাম এল, তখন আর এই লাইনটা আমাদের লাগতো না। আচ্ছা, এর একটা প্রিন্ট করলাম, একটা প্রিন্ট করার পরে আমরা আরো একটা প্রিন্ট করি, প্রিন্ট এফ। দুইটাই আমরা দেখবো একসাথে, প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ এর মধ্যে আমরা দেব কি? এলসিএম সমান সমান A into B পার্সেন্টেজ ডি। এ একটু বি দেয়া লাগবে না, আমরা ওটা আগে বের করে নিছি। এখানে একটা চলকে নিয়ে নিছি এলসিএম, দেখো এই চলকটা বলে দিলেই হয়ে যাবে শুধু এলসিএম, কারণ ওইটা প্রসেসিং। প্রিন্টএফ এর মধ্যে কখনো প্রসেসিং দেওয়া যায় না, প্রসেসিং এর কাজ আলাদাভাবে করে নিতে হবে। তাহলে এই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেই রিটার্ন 0। রিটার্ন 0 দেওয়ার পর এই প্রোগ্রামটাকে আমরা সেভ করি while lcm। আচ্ছা, while lcm দিয়ে সেভ করেছি, এটাকে বিল্ড করি, দেখি কোথাও কোনো ভুল ধরা পড়ে কিনা। আচ্ছা, কোথাও কোনো ভুল শো করতেছে না, রান করে দেখি আসে কিনা। আচ্ছা, নরমালি আমাদের জানা দুইটা সংখ্যা নেই, 9 আর 3, এটা লসাগু কত হবে আর গসাগু কত হবে? গসাগু 3 হবে আর লসাগু 9 হবে। আচ্ছা, তাহলে 9 হবে, 9 আর 3 নিলাম, এন্টার দেই। দেখো এখানে জিসিডি সমান সমান হয়েছে 9 আর এলসিএম সমান সমান হয়েছে 3, উল্টা হয়ে গেছে কেন? আচ্ছা, ঠিক আছে, আমি একটা বুঝতেই শুনেছি। উল্টা হওয়ার কারণ আছে। উল্টা হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যেহেতু এই মডিউলাসটা
খেয়াল করো, আমরা যেহেতু এই মডিউলাসটা হোয়াইলের বাইরে রাখছি, মডিউলাসটা কোথায় রেখেছি? হোয়াইলের বাহিরে। যখন হোয়াইলের বাহিরে রাখছি তখন আমার এটাকে জিসিডি বলতে হবে, মানে এটাকে এস বলতে হবে। আর যদি আমরা এটা হোয়াইলের ভেতরে রাখতাম তাহলে এটা এল বলা লাগতো। দেখি একটু এবার সেট করে হয় কিনা। এবার দেখো ঠিক আছে। আবার এই সেম জিনিসটাই আমরা শুধু এই মডিউলার যেটা করেছি এটাই হোয়াইলের বাইরে না রাখা যদি ভেতরে রাখি, খেয়াল করো, এটাকে আমরা যদি বাইরে না রাখা ভেতরে দেই, ভেতরে দিয়ে সেভ দেই, সেভ দেওয়ার পর এটাকে আমরা বিল্ড করি, তারপরে রান করি। এইবার দেখো, এবার যদি আমরা দেই 3 আর 9 দুইটা সংখ্যা, এবার দেখো প্রিন্ট করতেছে না, তখন আর এটা আমরা প্রিন্ট হবে না। তখন আমার এখানে জিসিডির মানটা বলতে হবে কত? এল। এইবার জিসিডির মানটা গতকালকে আমরা যেটা দেখাইছিলাম, জিসিডির মানটা এল হইলে এইবার রান করে দেখি। এবার যদি আমরা বলি 9 3 দুইটা সংখ্যা, এবার দেখো এই জিসিডি 3 এলসিএম 9। পার্থক্যটা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। পার্থক্যটা কি হচ্ছে, এটাকে যদি খেয়াল করো, আমরা যদি এটাকে বাইরে রাখি, এটাকে যখন আমরা এই প্রসেসিংটাকে যখন আমরা বাইরে রেখেছি মডিউলাসটাকে, আবার খেয়াল করো আমরা যখন এই মডিউলাসটাকে বাইরে রেখেছি তখন কিন্তু তারা এইখান থেকে মান নিতেছে। তখন ওরা মান নিতেছে কোথা থেকে? যখন আমরা ইফ দিয়েছি সেই ইফ এর মান নিতেছে। আর যদি আমরা এই মডিউলাসটাকে ভিতরে রাখি তখন ওরা মান নিবে এই যে এল কে এস বলছি, এস কে আর বলছি, এই মানটা। তাহলে বাহিরে রাখার ভেতরে রাখার পার্থক্যটা হচ্ছে এখানে, যদি আমরা সাব ফাংশনের ভেতরে রাখি তাহলে এই যে লুপের যে মান সেই মানটা নেবে, আর যদি আমরা কন্ডিশনের আগে ওটাকে বলে দেই তাহলে ওই যে প্রথমে বলছি এল এর মান এ আর এস এর মান বি, ওখান থেকে তারা মানটা নিয়ে নেবে, এই লুপের ভেতরের মানটা তারা নিবে না। বুঝছি পার্থক্য? আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু আরো ভালোভাবে কতগুলো রান করে দেখি। দেখো এখানে যদি আমরা রান করি, দুইটা সংখ্যা নিলাম, কত 15 আর 6, গসাগু কত হবে? 1 হবে না 3 হবে, 3 দিয়ে দুইটাকে ভাগ দেওয়া যায়। ও আচ্ছা, ভুল হয়েছে। 3 হবে আর 45 হবে হচ্ছে তোমার লসাগু। গসাগু হবে 3, লসাগু হবে 45। তাহলে এটাকে যদি আমরা এন্টার দেই, এন্টার দিলে দেখি আসে কিনা। ক্লাস করতেছি প্রোগ্রাম সোলো করতেছি কেন বলতে পারি না, আবার বিল্ড করি। লসাগু তো মানে 90 হবে না 45 হবে? 90 না লসাগু? আমার মতে তো 45 হবে। রানি তো বলছেন স্যার লসাগু 30 হবে নাকি? লসাগু, ও হ্যাঁ সরি 30 হবে না? হ্যাঁ 30 হবে। আমি তো ভালো। এই যে দেখো লসাগু হচ্ছে 15 আর গসাগু হচ্ছে 3 আর 6 যদি নেই, 6 নিলে কত আসে দেখি। 15 আর 6 30 হবে, কারণ 30 কে দুইটা দিয়ে ভাগ দেওয়া যায়, 15 দিয়েও ভাগ দেওয়া যায়। এই সফটওয়্যার গুলোর একটাই প্রবলেম, একটু কাজ করে আবার একটু কাজ করে না। তাহলে কাজ করতেছে না কেন? কাজ করতেছে না, ওই সফটওয়্যার ক্র্যাশ করে মাঝে মধ্যেই, প্রসেসর কাজগুলো কমপ্লিট করতে পারে না। 15/6 এই যে প্রসেসিং এ টাইম লাগতেছে আর কি।
সেটাকে আমরা অফ করে তারপরে আবার অন করি। এই সি প্লাস এর ল্যাঙ্গুয়েজ মানে যতগুলো সফটওয়্যার রয়েছে সব সফটওয়্যার গুলোরই সেম প্রবলেম। এটা তো তাও ভালো, টার্বোতে যা সমস্যা করে, টার্বোতে তো প্রোগ্রাম ম্যাক্সিমাম টাইমে রান করে না। সব থেকে ভালো হয় যদি এই যে ভিএস কোড দিয়ে করা যায়। এখন ভিএস কোড দিয়ে তো আবার এই একাডেমিক গুলা দেখাইলে কিছুই বুঝবে না, ভিএস কোডের আবার হচ্ছে সিস্টেম আলাদা। স্যার মোবাইলে কিছু না ওটা দিয়ে করছিলাম, কিন্তু নাম্বার এন্টার করছি আসলে এন্টার করতে যে কি হয়, এন্টার করে কিন্তু কি মানে তিনটা কোনো পাচ্ছি না। স্যার সংখ্যা চেঞ্জ করে দেখেন তো হয় কিনা। সংখ্যা চেঞ্জ করে দেখবো, এই সংখ্যা দুইটা দিলে কি সমস্যা? এইটাই তো বুঝতে পারতেছি না স্যার। 15 আর একটা দিলাম 3, এগুলাই তো আসতেছে। তাহলে ওই সংখ্যাটা কি হইল? ওই সংখ্যাটা কি সমস্যা সেটাই তো বুঝতেছি না। আচ্ছা 15 আর 9 দেই আমরা, এই অন্যগুলাই তো আসতেছে না। আচ্ছা দেখি ভেতরে দিয়ে দেখি। স্যার মডিউলার থেকে বাইরে নিয়ে দেখবেন কি? মডিউল লিস্টটা বাইরেই দিছিলাম এতক্ষণ, এখন ভেতরে দিয়ে দেখি যে দ্রুত কাজ করে কিনা। 15 এই 15 আর প্লাস চিহ্ন দিয়েছি, প্লাস যেহেতু কোনো সংখ্যা না এই জন্য দেখো কত বড় একটা সংখ্যা নিয়ে নিচ্ছে সে। ভেতরে দিলে ভালো কাজ করে, বাইরে দিলে করে না ঠিকঠাক। 15 6 এই যেগুলাতে ঠিকঠাক আসতেছে। এখন এইখানে কিন্তু এই জিসিডি এবং এলসিএম দুইটা একটা লাইনের মধ্যে আসছে এবং সেখানে কোনো স্পেস নাই, নাকি আমরা খেয়াল করেছি ব্যাপারটা? তুমি যদি এই লাইনগুলোর মধ্যে স্পেস ব্যবহার করতে চাও তাহলে প্রথমবার যখন আমরা প্রিন্টএফ দিয়েছি, প্রথমবার প্রিন্টএফ দেওয়ার পর এটার সামনে এই পার্সেন্টেজ ডির সামনে একটা উল্টা দিক থেকে স্ল্যাশ এবং একটা এন, এটা দেওয়ার মানে হচ্ছে আমরা এইচটিএমএল এ যেমন একটা ব্রেক দিতাম মানে পরের লাইনে চলে যেত না, এইটাকে বলা চলে এই সি ল্যাঙ্গুয়েজের একটা ব্রেক। আমরা দ্বিতীয়টাতেও দেই উল্টা স্ল্যাশ তারপর একটা এন, এই দেওয়া মানে হচ্ছে এটা একটা ব্রেক পয়েন্ট, এখান দিয়ে ও ব্রেক করে পরের লাইনে চলে যাবে। এখান থেকে আমরা দুইটা সংখ্যা দিলাম 15 আর একটা দিলাম 9। এবার দেখো লসাগু হচ্ছে, গসাগু হচ্ছে 3, লসাগু হচ্ছে 45। এই যে দেখো আমি যখন মডিউলাসটা বাহিরে দেই তখন ভালো কাজ করে না, বাট মডিউলাসটা যখন ভিতরে দেই তখন এটা খুব ইজিলি কাজ করে। তাহলে এখান থেকে আমরা আরেকটা নৈর্বৃত্তিক পেয়ে গেলাম যে সি ল্যাঙ্গুয়েজে যদি আমরা এক লাইন থেকে সরাসরি পরের লাইনে যেতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? 18 আর দিলাম হচ্ছে 5। 18 এবং 5 এর গসাগু কত হবে? 1 হবে। 18 এবং 5 এর গসাগু হবে 1। এই যে দেখো গসাগু পাইছি 1, লসাগু পাইছি 90। এখানে যদি আমরা দুইটা স্পেস দিতে চাইতাম তাহলে এখানে আরো একবার দিতে পারতাম আমরা স্ল্যাশ মার্ক এন, তাহলে তখন এটার মধ্যে আরো একটা ব্রেক পয়েন্ট চলে আসবে, অর্থাৎ মাঝখানে একটা লাইন ফাঁকা থাকবে, থাকার কথা, দেখি থাকে কিনা, যেহেতু প্রোগ্রাম অনেক সময় কাজ করে না। এই যে দেখো মাঝখানে একটা লাইন ফাঁকা হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা গসাগু পেলাম, লসাগু পেলাম, এতটুকু কি বুঝেছি সবাই? জি স্যার। আচ্ছা এরপরে এই সেম জিনিসটাকে আমরা ইফ অথবা গো টু দিয়ে যদি করি, এটাকে কি দিয়ে করব? ইফ অথবা গো টু, ইফ গো টু যেটাকে স্টেটমেন্ট বলে, আমরা এটাকে যদি ডু হোয়াইল দিয়ে করতাম তাহলে কোনো চেঞ্জ করা লাগতো না, শুধু এই জায়গায় একটা ডু লিখে দিতাম আর এই সেকেন্ড ব্র্যাকেটের পরে কন্ডিশনটা দিয়ে হোয়াইল লিখে দিতাম, এটার পরে আমরা লিখতাম হোয়াইল, এখানে হোয়াইল দিলে এটা সেমিকোলন দিতে হবে। ডু হোয়াইল এর ক্ষেত্রে শুধু এতটুকু চেঞ্জ, ডু হোয়াইল করা এবং হোয়াইল করা সেম জিনিস। এটাকে আমরা দেখো রান করি, এটা রান করার পরে যদি আমরা দেই সেমই আসবে। এখানে আমরা দিলাম ধরো এই 18 আবার দিলাম 5, দেখো রেজাল্ট কিন্তু সেম আসতেছে। ডু এবং হোয়াইল এটার মধ্যে কোনো খুব বেশি ঝামেলা নাই। কি সুচি পারবা তো ডু হোয়াইলেরটা? জি স্যার।
আচ্ছা, এখন ডু হোয়াইল না দিয়ে আমরা যদি ইফ গো টু দেই, ইফ গো টু দিলে এইখানে আমরা একটা নাম দেব। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে সূচি। তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, প্রশ্নে যদি বইলা দেয় সেটা দিবা, না দিয়ে না বইলা দিলে একটা লেটার দিয়ে দিবা, ধরো এখানে একটা এ দিয়ে দিবা। আচ্ছা, আমরা একটা এ দিলাম, এ দেওয়ার পর একটা কোলন চিহ্ন দিব। কোলন চিহ্ন দেওয়ার পর হোয়াইলে যে কন্ডিশন দিতাম সাব ফাংশন, এটা সেম থাকবে। থাকার পর এইখানে হোয়াইলটা আর থাকবে না, এখানে হোয়াইলটা না থাকে, এখানে আমরা ইফ লিখবো। ইফ, ইফ মানে হচ্ছে এই শর্তটা যদি মানে আর এর মান যদি 0 হয় তাহলে কোন দিকে যাবে, গো টু। আচ্ছা, উপরে আমরা একটা স্টেটমেন্টের নাম দিয়েছিলাম কি, এ। স্টেটমেন্টের নাম কি দিয়েছি, এ। যদি এই শর্তটা মানে তাহলে এটা কার কাছে চলে যাবে, এর কাছে চলে যাবে। এই লাইনের কাজ শেষ। এখন দেখো আমরা এটাকে রান করি, রান করে এখানে দেখি রেজাল্ট ঠিকঠাক আসে কিনা। এই দিলাম 15, এরপরে দিলাম 9, 45 আসার কথা। এই যে দেখো 45 আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে এইটা ডু হোয়াইল সেম জিনিস। ডু হোয়াইল এর ক্ষেত্রে এখানে ডু লিখতাম, এখানে হোয়াইল লিখতাম। আর যদি আমাদের ইফ গো টুর দ্বারা করতে বলে, প্রশ্নে অনেক সময় বলে যে এটা ইফ গো টু এর মাধ্যমে করো, অর্থাৎ তোমার যে কোনো, আমরা যে ডু হোয়াইল দিয়ে যে কোনো প্রোগ্রাম করেছি, যে কোনো প্রোগ্রামকে তারা ইফ গো টুর মাধ্যমে করতে পারে। তাহলে এখানে একটা নাম দিবা, এখানে একটা নাম দেওয়ার পর সেই নামটা, আচ্ছা আমরা এখানে যদি দিতাম রাহাত, আর এইচ এ টি, আমার নামটাই দিলাম, এখানে দিলাম রাহাত। তাহলে এই গোটুর জায়গায় কি লিখতে হবে, গোটুর জায়গায় লিখতে হবে রাহাত, অর্থাৎ উপরে তুমি যা দিবা নিচেও সেটাই লিখতে হবে। এরপরে যদি আমরা এটা বিল্ড করি, বিল্ড করার পর রান করি, রান করে দিলাম 16 আর দিলাম হচ্ছে 4। 16 এবং 4 এর গসাগু হবে 4, লসাগু হবে 16। এই যে দেখো গসাগু হচ্ছে 4, লসাগু হচ্ছে 16। শুধু ইফ গো টু দিয়ে এই যে লসাগু গসাগু না, এটা যে কোনো ধরনের লুপ কন্ডিশন করা যেতে পারে, যে কোনো ধরনের লুপ কন্ডিশনই এর নিয়মে করা যাবে। আচ্ছা, এরপরে আমার আরেকটা ব্যাপার দেখানোর কথা ছিল, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা। তিনটা সংখ্যার মধ্যে যদি আমরা বড় সংখ্যা নির্ণয় করতে চাই, এটার আগে আমার অ্যালগরিদমটা শেখা দরকার। অ্যালগরিদমটা দেখি আমরা একটু আগে, তাহলে যে এটার অ্যালগরিদমটা কেমন হবে। এটা আমি একটু পেন দিয়ে চেষ্টা করি, হয় কিনা দেখি। এখানে আমরা প্রোগ্রাম স্টার্ট করব। স্টার্ট করার পর স্টার্ট ইনপুট এক্স ওয়াই জেড, কিছুই বোঝো লেখা? স্যার। এবিসি এক্স ওয়াই যাই বলে তিনটা সংখ্যা ইনপুট করলাম। এখন নরমালি দেখো আমি এখানে তিনটা সংখ্যা নিলাম, এ বি সি। তিনজনের সাথে একসাথে তুলনা করার দরকার নেই, আগে এই দুইজনের তুলনা করি, এ বড় না বি বড়। আমি যেহেতু বড় সংখ্যাটাকে তুলনা করছি, যদি এটা এ বড় হয় তাহলে বির কোনো আর ভ্যালু আছে না। নাই, আবার বি বড় হইলে এর কোনো ভ্যালু নাই। এরকম আমরা তাহলে এখানে দুইটা সংখ্যাকে প্রথম তুলনা করব। দুইটা সংখ্যা তুলনা করার জন্য আমরা লিখতে পারি a গ্রেটার দ্যান b। যদি এটা ইয়েস হয় তাহলে b এর কোনো ভ্যালু আছে আর না, আছে a আর c। এখন এইখান থেকে এই বিটা বাদ থাকলে আমার থাকে a এবং c। তাহলে a আর c এর মধ্যে তুলনা করব। এখানে a যদি বড় হয় তাহলে বড় সংখ্যা a, আর c যদি বড় হয় তাহলে বড় সংখ্যা c, কারণ বিটাকে আমরা আগেই বাদ দিয়ে দিছি। আচ্ছা, এখানে তাহলে আবার আমরা কন্ডিশন দিলাম a গ্রেটার দ্যান c। এটা যদি ইয়েস হয় তাহলে বড় সংখ্যা হচ্ছে এ। আমরা এখানে লিখব প্রিন্ট এ। আর যদি এটা নো হয় তাহলে বড় সংখ্যা কোনটা, সি। এটা নো হইলে বড় সংখ্যা সি। তাহলে আমরা এখানে লিখব প্রিন্ট সি। আচ্ছা, এটা ইয়েস।
আচ্ছা, এখন এটাকে যদি নো হইতো, অর্থাৎ এ বড় না, তখন কি করতাম আমরা? তখন বি তখন আর এর কোনো ভ্যালু নাই। এ যদি বড় না হয় মানে এ ছোট, আমার যেহেতু বড়টা দরকার, তাহলে ছোটটার কোনো দরকার নাই। তখন এখানে আমরা আবার বির সাথে সি রে কম্পেয়ার করতাম। এখানে আমরা কন্ডিশন দিতাম বি গ্রেটার দ্যান সি। বিটা যদি বড় হয় তাহলে কি হবে? প্রিন্ট বি। হ্যাঁ, প্রিন্ট বি। বি যদি বড় হয় তাহলে তখন আমরা প্রিন্ট বি করে দেব। মানে আমি এটা পেন দিয়ে করতেছি কেন, ওই ফটোশপের মাধ্যমে করতে গেলে অনেক টাইম লাগে। লেখাগুলো যেহেতু বুঝতে পারতেছো, সমস্যা নাই। প্রিন্ট বি। আর যদি নো হয় তাহলে হচ্ছে প্রিন্ট সি। দ্বিতীয়বার ঘর আঁকার Print C? দরকার নেই, এই ঘরটাকে আমরা ব্যবহার করে দেই এখানে যেটা ছিল। আচ্ছা, এখন এই তিনটা জিনিসকে কি করতে হবে? কানেক্ট করতে হবে না? কানেক্ট করতে হবে। হ্যাঁ, এখানে আনলাম, এটাকেও এখানে আনলাম, এটাকেও এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর কানেক্ট করে দিলাম। এরপরে আমরা প্রোগ্রামটাকে হিট করলাম। হিট করে দেব। লেখা যদিও বাচ্চা পোলাপানের লেখার চাইতেও খারাপ হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি এবং খুব দ্রুত শেষ হয়েছে। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? তাহলে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা। জি স্যার। আচ্ছা, এটা আমাদের নিচে গেল। ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এখন ফ্লো চার্টের পর আমাদের হচ্ছে সি প্রোগ্রামটা দেখতে হবে না যে এটা সি প্রোগ্রাম কেমনে করে। তাহলে টোটালের উপর হিসাব করো, এ বড় সংখ্যা হইতে গেলে কোনটার চাইতে বড় হইতে হবে? বি এর থেকে। বি এর থেকেও বড় C হইতে এর হবে, সি থেকেও। এর থেকেও বড় হইতে হবে, দুইটাই হইতে হবে না? ডি এবং সি এর থেকে বড় হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, তার মানে এ যখন, মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এ গ্রেটার দ্যান বি, আবার হচ্ছে এ গ্রেটার দ্যান সি। অর্থাৎ এ বির থেকেও বড়, আবার এ সির থেকেও বড়। এটা যদি হয় তাইলে আমাদের বড় সংখ্যা হচ্ছে এ। এটা যদি আমাদের মানে তাইলে আমাদের বড় সংখ্যা হবে এ। আর এ যদি না হয়, আবার বিটা যদি এর থেকে বড় হয়, বি হচ্ছে কার বড়? এর থেকেও বড়। আবার বি হচ্ছে সি এর থেকেও বড়। সি এর এর থেকেও বড়। এর থেকেও বড়, সি এর থেকেও বড়। তাইলে আমার বড় সংখ্যা হচ্ছে সি। এখন এও বড় না, সরি বি, এও বড় না, বিও বড় না, তাইলে বড় কোনটা? সি। তাহলে সি বড়। তাইলে হচ্ছে সি বড়। আমরা এই তিনটা পদ্ধতি অবলম্বন করে করব। তার মানে আমরা দুইটা কন্ডিশন দিব, আর তিন নাম্বার দুইটা কন্ডিশন না মানলে তিন নাম্বারটা অ্যান্সার হবে, এই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিতে পারি? এটা কিসের মাধ্যমে, কোন কন্ডিশন দিয়ে করতে হবে? ইফ কন্ডিশন। ইফ কন্ডিশন দিয়ে। আচ্ছা, তাইলে আমরা নিলাম ইনক্লুড stdio.h, আর স্ট্যাক ইনক্লুড conio.h। conio.h লেখার পরে আমরা করলাম কি, মেইন ফাংশন Main। নিলাম। মেইন এর মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দুইটা। এর মধ্যে আমরা ইন্টিজার হিসাবে নিলাম a b c। abc এর বাইরে আমাদের আর কিছু লাগছে এটার মধ্যে? না, abc এর বাইরে আমাদের আর কিছুরই দরকার হয় নাই। যেহেতু দরকার হয় নাই, তিনটা সংখ্যাকে আমরা ইনপুট করব প্রিন্টএফ। প্রিন্টএফ এর মধ্যে আমরা দিলাম পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ সি। আচ্ছা, প্রথমটা হচ্ছে এন্ড এ, দ্বিতীয়টা হচ্ছে And এন্ড A, বি, and B, তৃতীয়টা এন্ড সি। and C। আচ্ছা, এখন সরি, প্রিন্টএফ এর মধ্যে তো এন্টার 3 নাম্বার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্টার 3 নাম্বার, স্ক্যানএফ এর মধ্যে ওইটা যাবে। স্ক্যানএফ। আচ্ছা, স্ক্যানএফ এর মধ্যে আমরা পার্সেন্টেজ হিসাবে এটা বসাই দেই আগে যেটা দিছি। আচ্ছা, বসানোর পর এটাকে আমরা শেষ করলাম। এখন আমরা প্রথম কন্ডিশন দিব ইফ। এখন এখানে যেহেতু ডাবল কন্ডিশন দুইবার দিলাম, a গ্রেটার দ্যান b, এই দুইবার এন্ড চিহ্ন দেওয়া মানে এবং, দুইবার এন্ড চিহ্ন দেওয়ার মানে কি,
এবং এ বির থেকে বড় এবং এ সির থেকেও বড়। এ যদি বির থেকেও বড় হয়, এ যদি সির থেকেও বড় হয়, তাহলে বড় সংখ্যা কোনটা? A. এ। তাহলে এখানে আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট এফ the largest number সমান সমান % d। কারে নির্দেশ করে এটা? এ কে নির্দেশ করে। একটু বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন এই কন্ডিশনটা যদি না মানে তাহলে আমাদের কি দিতে হবে? এলস ইফ। Else if। দেওয়ার পর এলস ইফ এর মধ্যে আমরা আবার একটা কন্ডিশন দেই। এখন এই জায়গায় B। এখন এর জায়গায় বি গ্রেটার দ্যান এ, আর একটা হচ্ছে বি গ্রেটার দ্যান সি। অর্থাৎ বি যদি এর থেকেও বড় হয়, সির থেকেও বড় হয়, তাইলে আমরা কি প্রিন্ট করব? B প্রেস করব। বি হচ্ছে বড় সংখ্যা, সেটা আমরা প্রিন্ট করে দেব। তাহলে বি বড় সংখ্যা প্রিন্ট করলাম। এই তিনটার একটাও যদি না মানে তাহলে এলস, অর্থাৎ আগের দুইটা সংখ্যার একটাও মানে নাই, তাহলে আর কন্ডিশন দেয়া লাগবে না। কন্ডিশন ছাড়াই আমরা বলে দিতে পারবো এ যদি বড় না হয়, বি যদি বড় না হয়, তাহলে বড় কোনটা? তাহলে অবশ্যই C বড়। তাহলে অবশ্যই সি বড়। তাহলে ওই দুই কন্ডিশনের বাইরে যেটা, সেটাকে আমরা এলস বলে দিতে পারি। সেক্ষেত্রে কি আলাদা কন্ডিশন দেয়া লাগবে? আর না। লাগবে না। না, না। প্রোগ্রাম আমাদের শেষ। রিটার্ন 0। Return 0। রিটার্ন 0 দিয়ে আমরা এটাকে সেভ করতে পারি যে লার্জেস্ট নাম্বার অফ 3। আচ্ছা, তিনটার মধ্যে বড় সংখ্যা। এখন এটাকে আমরা একটু বিল্ড করে দেখি। কোথাও এই একটা লাল দাগ চিহ্ন আসছে, ভুল হয়েছে কোথায় খেয়াল করো তো। এই দাগটায় ভুল কই আমার? আর একটু বড় করে দেখাই, ভুলটা খোঁজো। Printed entered 3 number. স্যার ওইখানে 3 number আরেকটা তারপর ওই যে উপরে আর একটা ইনভার্টেড কমা এখানে হবে। ইনভার্টেড কমা হইছিল না, এজন্য এটা ভুল দেখাইছে। এটাকে বলে সিনট্যাক্স এরর। এটাকে কি বলে? সিনট্যাক্স এরর। অর্থাৎ লেখার যে নিয়ম, আমরা সেই নিয়ম অনুসারে লিখি নেই। দ্বিতীয়টাও ভুল দেখায়। কোথায় ভুল দেখায় দেখো তো। দ্বিতীয়টা যে এর ইনভার্ট কমানো, এই যে শেষে একটা বাড়তি ইনভার্টেড কমা পড়ছে, অর্থাৎ পার্সেন্টেজ ডি এর পর আমরা ইনভার্টেড কমা ক্লোজ করছি। আবার কি একটা ইনভার্টেড কমা হবে? ও আচ্ছা, না না হবে না। এখানে একটা পার্সেন্টেজ এর মধ্যে ইনভার্টেড কমা থাকে, এখানে একটা ইনভার্টেড কমা পড়ছে। এই ভুলটারে আমরা ঠিক করলাম। এইবার দেখো আর কোথাও লাল দাগ নাই, মানে আর কোনো ভুল নাই। নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে বিল্ড করলাম। বিল্ড করার পরে যদি রান করি এবং তিনটা সংখ্যা আমরা এখানে ইনপুট করি, দেখো আমি দিলাম 52, 66, 41। তাহলে এটাকে দেওয়ার পর যদি ইনপুট করি, এই যে দেখো 66টা বড় নাম্বার। আবার যদি এখানে আমরা দেই তিনটা সংখ্যা 26, 12, 39, এবার দেখো 39 বড় নাম্বার। আবার যদি আমি এবার দেই, প্রথমটাকে বড় দিয়ে দেখি, প্রথমটাকে দিলাম 88, দ্বিতীয়টা দিলাম 72, পরেরটা দিলাম 83। প্রথমটা বড় সংখ্যা, এবার দেখে 88 বড় সংখ্যা শো করতেছে। এরপরে যদি আমরা আরেকটা দুইটা সংখ্যা সমান দেই, যেমন দিলাম 19, 19, 22, অ্যান্সার কি হবে? বড় সংখ্যা 22 হবে। তিনটা সমান দিয়ে দেখি, তিনটা সমান দিলে সম্ভবত রেজাল্ট আসবে না। 22, 22, 22, ও রেজাল্ট বড় সংখ্যা 22, তাতেও বড় সংখ্যা 22। আমি যদি তিনটা সংখ্যা সমান দেই, তাতেও বড় সংখ্যা আসবে 22। তার মানে আমি যেভাবেই প্রোগ্রাম করি কোনো ভুল নাই। তাহলে আমরা মোটামুটি ভালোই বুঝতে পেরেছি আজকের প্রোগ্রাম। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে যারা প্রোগ্রাম ক্লাস করছো ভালো, 3-4 জন বা 4-5 জন যাই থাকুক, অনেকেই ক্লাসে জয়েন করে না এখন, আর সমস্যা নেই। তো যারা যারা করছো এদের কাছে হচ্ছে এই থাকবে যে আমি আজকে ক্লাসে যেটা করছি এটা তোমরা আবার বাসায় খাতায় করবা, কইরা গ্রুপের মধ্যে মেসেজ করে দিবা। এতে হয় কি তোমাদেরও চর্চা হয়ে যাবে।
বুঝিনি, আবার একটু বলো। আমি বিষয়টা বুঝছি স্যার, বাসায় বই করা যাইবেন। আচ্ছা, তাহলে বাসায় বসে করবা, বাসায় বসে কইরা মেসেঞ্জার গ্রুপে দিবা। এতে দুইটা ব্যাপার হবে, তোমার নিজের উপকার হবে, দ্বিতীয়ত হচ্ছে তোমারটা দেখে আরেকজনে উৎসাহিত হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এইগুলো কি অন্য কোন সাইডে পাওয়া যায়? মানে আপনার ক্লাস কি অন্য সাইডে পাওয়া যায়? আমার ক্লাস অন্য সাইডে বলতে আমাদেরই একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে পাওয়া যায়, তুমি চাইলে ওখান থেকে বারবার দেখে নিতে পারবা। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা। আমি তো এই গ্রুপে অ্যাড নাই। আর ইউটিউব চ্যানেলের নামটা কি স্যার? ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আইসিটি স্টাডি পয়েন্ট। আচ্ছা আচ্ছা, তুমি আমার পার্সোনালি একটু ইনবক্স করে, আমি ওখান থেকে তোমার গ্রুপের লিংক আর হচ্ছে এই দুইটাই দিয়ে দেবো অনেক। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আপনার ইনবক্সে নক দিলেই তো হবে নাকি স্যার? হ্যাঁ, আমার ইনবক্সে নক দিলেই হবে।